হ্যালো বন্ধুরা, আমি রিচ্ছু আছি আপনাদের সাথে। আমার এই চ্যানেল হরর বক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এই চ্যানেলে আপনারা অনেকই অলৌকিক আর ভৌতিক ঘটনা জানতে পারবেন। তো ওয়েট কি করছেন, হেডফোনটা লাগিয়ে নিন আর আজকের ঘটনার আনন্দ নিন। আমার নাম রিচ্ছু, আর আজ আমি আপনাদের কলকাতার থেকে বসে একটা গল্প শোনাবো। গল্প আপনারা বলেই নিতে পারেন, কিন্তু এটা সত্যি, একটা সত্যি ঘটনা যা আমার এক বন্ধুর থেকে শোনা। এই ঘটনার প্রতিটা শব্দ, প্রতিটা অনুষ্ঠান আমার মনে একটা ভয়ঙ্কর ছাপ ফেলে গেছে। আমি আমার বন্ধুর প্রাইভেসির জন্য তার নাম উল্লেখ করছি না, কিন্তু ঘটনাটা ঘটেছিল আমাদেরই পশ্চিমবাংলার পশ্চিম মেদিনীপুর জেলার একটা ছোট্ট শহরে, খড়গপুরে। গল্পের মুখ্য চরিত্র ছিল আশিস, একজন ছেলে যে পড়াশোনায় খুব ভালো ছিল না, কিন্তু তার কোনো চিন্তাও ছিল না, কারণ তার বাবার খুব পয়সা ছিল, অনেক ধনী ছিলেন তারা। গোলবাজারে তার বাবার একটা বড় কাপড়ের বিজনেস ছিল, আর এই বিজনেসের জন্য তাদের শহরে খুব নামডাকও ছিল। আশিসের জীবনে সুখের কোনো অভাব ছিল না। হাই স্কুল শেষ করে সে যখন 12th পাস করলো, তার বাবা তাকে বলল, আশিস, এখন থেকে তুমি আমাদের বিজনেসে হাত লাগাবে। আমি তোমাকে একটা নতুন বাইকও কিনে দেব, আর তোমার জন্য একটা নতুন বাড়িও করে দেব। এই শুনে আশিস এক মুহূর্তে রাজি হয়ে গেল। প্রথম দিকে সব কিছু খুব ভালো চলছিল। আশিস খুব মন দিয়ে তার বাবার বিজনেসে হাত লাগাচ্ছিল। 1 মাস পেরিয়ে গেল, তার মধ্যেই আশিস বিজনেসের সব কিছু বুঝে গেল। তার জীবনে আনন্দ আর সুখের কোনো অভাব ছিল না। সে মনে মনে ভাবত জীবনটা কতই সুন্দর, কিন্তু সে জানতো না এইসব সুখের পিছনে এক অন্ধকার রহস্য লুকিয়েছিল। একদিন রাতে, তখন প্রায় 10টা বাজে, আশিস তার বন্ধুদের সাথে খড়গপুর স্টেশনে একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল, যখন তার ফোন বাজলো। ফোনে তার বাবার গলার আওয়াজ, আশিস, তাড়াতাড়ি বাড়ি চলে আয়, খুব দরকার কাজ আছে। তাই সে কোনো কোয়েশ্চেন না করে তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল ওখান থেকে। আশিস যখন বাড়ি পৌঁছায়, সে দেখে তার বাবা হলে বসে রয়েছে, আর তার সামনে আরও একজন লোক বসে আছে। লোকটার চেহারা ভয়ঙ্কর, আর তার চোখের দৃষ্টিতে একটা অতিরিক্ত ভয়ঙ্কর ভাব ছিল। তার চোখ দুটো লাল, যেন রক্তমুক্ত, গলায় রুদ্রাক্ষের মালা, আর পরনে একটা কালো রঙের পোশাক। তার কাছে ছিল একটা ত্রিশূল, আর তার সাথে একটা দড়িও ছিল, যা জেলে ফাঁসির জন্য ইউজ হয়। আশিস বুঝতে পারল না এই লোকটা কে, কিন্তু তার দেখে এটাই মনে হচ্ছিল সে কোনো তান্ত্রিক। তার বাবা আশিসকে তান্ত্রিকের সাথে পরিচয় করালো আর বলল, আশিস, এখন তুমি আমাদের বিজনেসের সব কিছু জানতে পারবে। আমার সব সম্পত্তি আর নামডাক এই তান্ত্রিক বাবারই জন্য। আশিস অবাক হয়ে শুনছিল। তার বাবা বলল, প্রত্যেক অমাবস্যায় এই তান্ত্রিককে নিয়ে কলকাতার নিমতলা শ্মশানে একটা গুপ্ত ক্রিয়া করতে হয়। তান্ত্রিক একটা মড়ার উপরে বসে সব সাধনা করে আর মন্ত্র পড়ে, আর তার বাবা একটা ছোট্ট মোড়ক হাতে নিয়ে তান্ত্রিকের সাথে বসে। যখন তান্ত্রিক আজ্ঞা দেয়, তার বাবাকে মোরগের গলাটা একবারে ছিঁড়তে হয়, আর তারপর তার রক্ত মাটিতে পড়লেই ক্রিয়াটা সম্পূর্ণ হয়। আশিস এইসব শুনে ভয় পেয়ে গেল, কিন্তু একদিকে তার মনে একটা উত্তেজনাও ছিল। সমৃদ্ধি আর টাকা পয়সার নামডাকের জন্য এই রকম তান্ত্রিক অনুষ্ঠান করতে হয়? আশিস ভাবল। কিছু মাস পেরিয়ে গেল। একদিন আশিস তার পাড়ার সবচেয়ে সুন্দর মেয়ে রিয়াকে বিয়ের প্রপোজাল দিল।
রিয়া আশিসকে বলল, আশিস, আমরা ছোটবেলাকার বন্ধু হতে পারি রে, কিন্তু তোর বিয়ের প্রপোজালটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। এই শুনে আশিসের রাগ চরম মাথায় উঠল। আশিস রিয়ার প্রত্যাখ্যানটা সহজভাবে নিতে পারেনি। আশিস রাগে পুড়ছিল। তার মনে রিয়াকে পাওয়ার জেদ চরমে উঠল। সে কোনো কথা বলল না, সেখান থেকে চলে গেল। তার বাবাকে না জানিয়ে একদিন আশিস নিমতলা ঘাটে পৌঁছালো। নিমতলা ঘাটে তান্ত্রিককে দেখতে পেল আশিস। আশিস তার কাছে গিয়ে বলল, বাবা, আমি একটা মেয়েকে চাই। সে আমাকে রিজেক্ট করেছে। আমি তাকে আমার কাছে চাই, যেইভাবে হোক। তান্ত্রিক একটা বিশাল চোখ নিয়ে আকাশে তাকিয়ে বলল, বশীকরণ ক্রিয়া করতে হবে। এর জন্য তোমাকে মেয়েটির রক্ত বা চুল লাগবে, আর যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তারও চুল লাগবে। তারপর আমি তোমাকে ক্রিয়ার নিয়মটা বলবো। এই শুনে আশিস মনে মনে একটা নোংরা হাসি হাসল। সে খড়গপুর ফিরে গেল। আর কিছু সপ্তাহ পরে আশিস নিজের টাকা দিয়ে নিজের পাড়ায় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করলো। সেই রক্ত শিবিরে পাড়ার সবাই এসেছিল রক্ত দিতে। রিয়াও এসেছিল। আশিস কায়দা করে যেই নার্সটা রিয়ার রক্ত নেয় তাকে টাকা খাইয়ে তার থেকে রিয়ার রক্তটা একটা ছোট্ট কন্টেনারে নিয়ে নেয়। আর টাওয়েল থেকে তার মায়ের চুলও নিয়েছিল সে, কারণ তার মা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, আর সেইটা আশিস জানতো খুব ভালো করে। তারপর একদিন অমাবস্যার রাতে আশিস নিমতলা ঘাটে গেল। তান্ত্রিকের সাথে বসে সে রিয়ার রক্ত আর তার মায়ের চুল তান্ত্রিকের হাতে দিল। তান্ত্রিক 4-5 ঘন্টা ধরে মন্ত্র পড়ল, আর আশিস একটা চক্রের মধ্যে হাত জোর করে বসে থাকে। রাত 3:30টায় ক্রিয়াটা সম্পূর্ণ হয়। ক্রিয়া হওয়ার পরের দিন থেকেই রিয়ার সব কিছু বদলে গেল। রিয়া আশিসের দিকে আকৃষ্ট হতে লাগলো। এমন হলো, রিয়া আশিসের কাছে চলেও এলো, আর তার কাছে কোনো প্রশ্নও করলো না। রিয়ার চোখ দুটো নির্জীব পুতুলের মতন হয়ে গেল, যেন তার মধ্যে কোনো জীবন নেই। সে আশিসের সব কথা শুনতে লাগলো, কিন্তু তার কোনো মনোভাব নেই। রিয়া আর আশিসের ব্যাপারটা পাড়ার লোকে জানাজানি হয়। রিয়ার বাড়িতে খুব হুলস্থুল লাগে। রিয়ার সাথে তার মা বাবার খুব ঝগড়া হয়। তার মা বাবার বোঝানোর পরেও রিয়া কিচ্ছু শুনতে চায় না আর বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। কিছুদিন পরে রিয়ার মা বাবা জানতে পারে আশিস রিয়াকে বিয়ে করেছে। আশিস রিয়াকে দিয়ে যা ইচ্ছা তাই করাতো, কিন্তু রিয়া কোনো প্রোটেস্ট করতো না। সে আশিসের হাতের পুতুল হয়ে গেছিল। এইভাবে দিনের পর দিন কাটতে থাকলো, মাসের পর মাস কাটতে থাকলো। রিয়া একটা নির্জীব পুতুল হয়ে আশিসের হাতে রয়ে গেল। কিছু মাস এইভাবেই কেটে গেল। আশিস মনে মনে ভাবলো সব কিছু নর্মাল হয়ে গেছে। কিন্তু একদিন যখন আশিস নিজের দোকানে বসে আছে, হঠাৎ করে রিয়ার মতিগতি ফিরে এলো। সে চোখ খুলে দেখে একটা অজানা লোকের বাড়িতে সে তার হাজবেন্ড। সে বুঝতে পারলো না তার সাথে কি হয়েছে। সে একটা বাড়িতে ছিল, যেই বাড়িটা সে চিনত না। আশিস রিয়াকে নিজের বাড়িতে তুলেছিল, নিজের বাড়িতে, নতুন বাড়িতে, যেটা তার বাবা তাকে বানিয়ে দিয়েছিল। রিয়া কিছু না ভেবে বাড়ির থেকে বেরিয়ে গেল আর নিজের মা বাবার বাড়িতে ফিরে গেল। আর আশিসের বিরুদ্ধে এফআইআর ফাইল করলো। এইসব শুনে আশিস চিন্তায় পড়ল, এইটা কিভাবে হলো? আমার ক্রিয়াতে তো কোনো ভুল হয়নি, হয়েছে কি? কিন্তু আশিস এইটা জানতো না যে বশীকরণ ক্রিয়া প্রতি 6 মাস পর পর করতে হয়, না তো তার প্রভাব কেটে যায়। আশিসের মনে তখন ভয়, চিন্তা আর অশান্তি সব একসাথে মিশে গেছিল। রিয়ার কথাই সে সবসময় ভাবত। ভালো করে ঘুমোতো না, খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছিল সে বুঝতে পারল কিছু একটা খারাপ ঘটবে। জীবনটা যেন তার হাত থেকে ছটকে বেরিয়ে যাচ্ছে। এত উথাল পাথাল আশিসের জীবনে চলছিল, তখনই তার মায়ের ব্যাপারটা শুরু হলো। প্রথমে ছোট্ট ছোট্ট জিনিস। প্রতি রাতে আশিসের মায়ের জ্বর আসতো।
আশিসের মাও খাওয়া দাওয়া বন্ধ করে দিল, সব ছেড়ে দিল। আর চোখ দুটো শুধু শুধু হালকা হয়ে যেত যখন তখন। আশিস তখন নিজের পুরনো বাড়িতেই ফিরে আসলো, নিজের মা বাবার বাসায় থাকতো। কিছুদিন পরে ব্যাপারটা আরও খারাপ হয়ে গেল। একদিন রাতে আশিস ঘুমাতে পারল না। তার মায়ের ঘর থেকে একটা চিৎকারের আওয়াজ শোনা গেল। সে তরতর করে দৌড়ে গেল। ঘরে গিয়ে দেখে তার মা পাগলের মতন বিহেভ করছেন, সব কিছু ফেলে দিচ্ছেন। একটা ভয়ঙ্কর ধরনের চোখে বারবার আশিসের দিকে তাকাচ্ছেন, আর মাঝে মাঝেই মাটিতে বসে হামাগুড়ি দিচ্ছে। হামাগুড়ি দিতে দিতে তার মা আবার উঠে দাঁড়ায়। তার চোখ আবার নর্মাল হয়ে যায়, আর সে আশিসকে বলে, জানিস আশিস, আমি মাঝে মাঝে ঘরে কিসে যেন হামাগুড়ি দিতে দেখি। তারা আমার দিকেই আসে আর সামনে এসে আবার গায়েব হয়ে যায়। আশিসের গলা কেঁপে উঠল, সে কিছু বলতে পারল না। সে বুঝতে পারল কি হয়েছে। অনেক দিন ধরে সে দেখছে তার মায়ের শরীরের গঠনও নষ্ট হচ্ছে। তার মায়ের চোখে একটা পরিবর্তন সে দেখতে পাচ্ছে। আশিস ভাবল, আমি যা করেছি তার জন্য কি এরকম হচ্ছে? আশিস তখনই বাড়ির থেকে বেরিয়ে গেল। সেই রাতে আশিস বাড়ি ফেরেনি। পরের দিন সকালে আশিস তার বাবার কাছে গিয়ে সব বলে যে সে তান্ত্রিকের সাথে নিমতলা ঘাটে কি করেছে। সব শুনে তার বাবা আগুন হয়ে উঠল। আশিসের বাবা আশিসকে বলল, এই সব করেছো তুমি? তুমি এই ব্যাপারটায় কেন হাত দিয়েছো? তোমার সাহস কি করে হলো? তুমি জানো এটার কি ক্ষতিপূরণ আমাদের দিতে হতে পারে? তার বাবা কিছু না ভেবেই আশিসকে নিয়ে নিমতলা ঘাটে চলে গেল সেই দিন। রাতের নিমতলা ঘাট যেন একটা অন্ধকার রাজ্য। দুটো চারটে কুকুর ঘোরাঘুরি করছে, কোথাও কোনো মানুষ নেই। ভয়ঙ্কর ধরনের বাতাস, এই দিক ওই দিক 2-3টে চিতা জ্বলছিল, আর চোখের সামনে কোনো আলো নেই, শুধু অন্ধকার। আর তার মধ্যে দূরে দূরে জাস্ট চিতার আগুন দেখা যাচ্ছে। তারা তান্ত্রিককে খুঁজে পেল না। নিমতলা ঘাটের বাইরে বেরিয়ে আশিস আর তার বাবা আশেপাশের লোককে জিজ্ঞেস করতে লাগলো, তান্ত্রিককে দেখেছেন? একটা লোক বলল, কোন তান্ত্রিক? যে তান্ত্রিকের কাছে আপনি আসতেন, আপনাকে তো অনেকবার দেখেছি এখানে। সে তো 2 মাস আগেই চলে গেছে এখান থেকে, আর সে ফেরেনি। তারপরে এই সব শুনে আশিস আর তার বাবা পুরোপুরি ভেঙে পড়ল। মনে একটা ভয়ঙ্কর ভাব তাদের। এখন কি হবে? আমাদের পরিণতি কি? তারা জানতো না এই অন্ধকার রাতের মধ্যে তাদের কোনো আশ্রয় নেই, শুধু ভয় আর ভয়। সেই রাতে আশিস আর তার বাবা বাড়ি ফিরে আসলো। আশিসের বাবা দরজা ধাক্কালো, নক করলো, বেলও বাজালো। 10 মিনিট ধরে যখন দরজা কেউ খুলল না, আশিসের বাবা পাড়ার লোকজন ডেকে আনলো। পাড়ার লোকজন মিলে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকলো। আশিসের বাবা আর পাড়ার লোক একসাথে ঘরের ভিতরে ঢুকলো। আশিসের বাবা বেডরুমে গিয়ে যেই দৃশ্য দেখলো, তাতে দেখে সে মাটিতে বসে পড়ল। আশিসের মা সিলিং থেকে ঝুলছে, তিনি আত্মহত্যা করেছেন। আর ফ্লোরের সব জায়গায় চুল ছড়িয়ে আছে, যেন কোনো ভয়ঙ্কর অনুষ্ঠানের চিহ্ন। আজ বছরের পর বছর পেরিয়ে গেছে। রিয়া এখনও তার জীবনে কি হয়েছিল তা মনে করতে পারে না। সেই ট্রমাতে সে জীবন কাটাচ্ছে। সে বিয়েও করেনি, জানি না কেন। আশিসের বাবা পাগলের মতন হয়ে গেছে এবং তাদের বিজনেসও বন্ধ হয়ে গেছে। আশিসের বাবা যে বাড়িটা আশিসের জন্য বানিয়েছিল, আশিস তার মধ্যে উন্মাদ হয়ে ঘুরে বেড়ায় সারাদিন। আর কোনো মানুষের সাথেও কথা বলে না সে। তাকে দেখে এই মনে হয় যে সে কোনোদিনও মরে যেতে পারে। এই ঘটনাটা আমার মনে একটা ভয়ঙ্কর ছাপ ফেলে গেছে, তাই আপনাদের আজকে শোনালাম। আমি মাঝে মাঝেই ভাবি যে মানুষ জীবনে নিজের সুখের জন্য কত দূর যেতে পারে, কতটা নিচে নামতে পারে, আর একটা ছোট্ট ভুল কত ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। তো আপনারা কি কোনো দিন কারোর ক্ষতি করবেন? এমন বশীকরণ করবেন? নিজের শান্তির জন্য, নিজের স্বার্থে এতটা নিচে নামবেন? অন্যদের জীবনে ক্ষতি ডেকে আনবেন? তাহলে ভেবে রাখবেন,
হঠাৎ করে আপনাদের বাড়িতেও কোনো আশিস হয়ে যেতে পারে। তো বন্ধুগণ, এই ছিল আজকের গল্প। আশা করছি আপনাদের সবাই এটা খুবই ভালো লেগেছে। আমার এই চ্যানেলটা একদমই নতুন, তো প্লিজ একটু সাপোর্ট করুন। আর আমি দেখেছি যে আপনারা আমার গল্প তো শুনছেন, কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করছেন না। তো আমি আশায় থাকবো আপনাদের যদি গল্পটা ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইব দুটোই করবেন, আর পারলে শেয়ারও করবেন। ধন্যবাদ।